চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে কিন্তু তার রং বদলানোর একটা আবারও চেষ্টা চলছে। তার কারণ এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন যে মোদী সরকারে তার গুরুত্বটা আগের মতন আর নেই। তার কারণ সময় বদলেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে তার যে গুরুত্ব সেটাও বদলেছে। তার কারণ তিনি তো আর তার সাংসদ সংখ্যা বাড়াতে পারেননি, যেটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এনডিএ তে সাংসদ সংখ্যা বাড়িয়ে করিয়ে দেখিয়ে দিয়েছেন। সেই জায়গাটা তো একদম চন্দ্রবাবু নাইডুর পক্ষে করা সম্ভব হয়নি, এবং সেটা নিয়েই এই মুহূর্তে সবচেয়ে বড় ধাক্কাটা কিন্তু চন্দ্রবাবু নাইডুই দিতে পারেন তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তার কারণ চন্দ্রবাবু নাইডু কমপ্লিটলি অ্যালার্ট হয়ে গিয়েছে। নীতিশ কুমারের অবস্থা দেখে চন্দ্রবাবু নাইডু কোনো ধরনের কোনো রিস্ক নিতে চাইছেন না, এবং তিনি একদম সহজ কথা সহজভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে জানিয়ে দিয়েছেন। তেমনই কিন্তু খবর এই মুহূর্তে উঠে আসছে। হেমন্ত রেড্ডি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, এবং অবশ্যই আপনারা জানেন রাহুল গান্ধীর একদম ছায়া সঙ্গী, তিনি হঠাৎ করেই ফোন করেছিলেন চন্দ্রবাবু নাইডুকে, এবং সেই ফোন আলাপটা কোথাও গিয়ে পাবলিক হয়ে গিয়েছে। সেখান থেকেই নতুন জল্পনা তৈরি হচ্ছে যে চন্দ্রবাবু নাইডু কোথাও কি গিয়ে একদম এক্সট্রিম পজিশনে গিয়ে একটা সিদ্ধান্ত নেবেন, নাকি এটা শুধুমাত্রই এই মুহূর্তে তাকে মুখ চোখ নাক সমস্ত কিছু বন্ধ করে থেকে যেতেই হবে এনডিএতে। সম্পূর্ণটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদেরকে জানাই এই মুহূর্তে অমিত শাহ দেশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন, এবং আপনারা জানেন যে ডিলিমিটেশন বিল এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই দুটো বিল মনসুন সেশনে রীতিমতন আনার একটা পরিকল্পনা কিন্তু করছে মোদী সরকার। সেটা নিয়ে জল্পনার শেষ নেই, এবং অবশ্যই তার জন্য তারা একটা রীতিমতন সাংসদ জোটানোর যে কাজ সেটাও তারা মোটামুটি সেরে ফেলেছেন এই মুহূর্তে বলাই যায় তেমন। তার কারণ একদম সংখ্যার বিচারে 293 থেকে সংখ্যাটা আরো 20 বেড়ে 313-তে গিয়ে দাঁড়িয়েছে। তার সঙ্গে আরো 6 বেড়ে শিবসেনার একদম সরাসরি কিন্তু আমরা দেখতে পেয়েছি 319-এ গিয়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে। তার সঙ্গে এখনো পর্যন্ত যেটা খবর উঠে আসছে, অবশ্যই অনেকেই কিন্তু গোপনে সাপোর্ট করবেন তেমন একটা প্রেক্ষিত উঠে আসছে। ঠিক যেমন ভাবে ডিএমকে তামিলনাড়ু থেকে তারা গোপনে হয়তো সাপোর্ট করবেন ডিলিমিটেশন বিলে যদি তাদের কথা শোনা হয়, অর্থাৎ 50% বাড়িয়ে দেওয়া হবে লোকসভার সিট, সেটা যদি বাড়িয়ে দেওয়া হয়, এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ক্ষেত্রে যদি তামিলনাড়ুকে 2029-এ ইনক্লুড করা হয়, যে লোকসভা ইলেকশনের সঙ্গে তামিলনাড়ুতেও বিধানসভা ইলেকশন হবে, তাহলে হয়তো তামিলনাড়ু থেকে ডিএমকে 22 জন এমপি দিয়ে সাপোর্ট করলেও করতে পারেন। এছাড়াও উড়িষ্যাতে বিজু জনতা দল, তাদের সঙ্গে কথাবার্তা চলছে, তেমন বিভিন্ন খবর উঠে আসছে। সুতরাং একদম রীতিমতন অমিত শাহ তৈরি হয়ে আছেন যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি বিল পাস করাবেন। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা তৈরি হচ্ছে যে তার জন্য এই যে যাদেরকে আনছেন এনসিপিআই এর মাধ্যমে, যে 20 জন তৃণমূল কংগ্রেসের সাংসদরা যাচ্ছেন এনডিএ তে সামিল হতে, তাদের কিন্তু বক্তব্য যে আমাদেরকে মন্ত্রিত্ব দিতে হবে, মন্ত্রিত্ব না দিলে আমরা যাব না। এবং মন্ত্রিত্ব দিতে হবে বলতে 2 জনকে মন্ত্রিত্ব দিতে হবে। আপনাদের আগেই আমরা একদম খবর দেখিয়েছিলাম যে কাকলি ঘোষ দস্তিদার, তিনি তার পক্ষ থেকে রীতিমতন বার্গেনিং মোডে আছেন যে আমরা যে সাপোর্ট করব তাই জন্য আমাদের 20 জনের মধ্যে থেকে 10% অর্থাৎ 2 জনকে অন্তত কিন্তু মন্ত্রিত্ব দিতে হবে। আপনারা ভাবুন এবার 2024-এর আগে থেকে যে শরিক দলগুলো সাপোর্ট করলেন নরেন্দ্র মোদী অমিত শাহকে, তার মধ্যে টিডিপি পার্টি ছিল, তার মধ্যে একদম জেডিইউ দল ছিল, তাদের পক্ষ থেকে 1 জন করে মাত্র কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেয়েছেন। আর এই মুহূর্তে এনসিপিআই তারা হঠাৎ করে যুক্ত হয়ে একদম বিরোধী শিবির থেকে শাসক শিবিরে যুক্ত হচ্ছেন, এবং তারা বলছেন যে আমাদেরকে 2 জন মন্ত্রিত্ব দিতে হবে, এবং সেটাই এই মুহূর্তে নরেন্দ্র মোদী অমিত শাহকে মেনে নিতে হবে। তার কারণ তাদের তো বিল পাস করানোর একটা জায়গা তৈরি করতে হবে, এবং সেই ক্ষেত্রে জর্জ কুরিয়ান তার যেমন একটা মন্ত্রিত্ব ফাঁকা করা হলো, ঠিক তেমন ভাবে এই মুহূর্তে যা শোনা যাচ্ছে মন্ত্রিমণ্ডলের বিস্তার হবে, এবং সেই ক্ষেত্রে রিশাফেলিং যেখানে হবে ক্যাবিনেট, সেখানে বিভিন্ন বড় বড় মন্ত্রণালয় কিন্তু চলে যেতে পারে বিভিন্ন মানুষজনের। তার মধ্যে প্রাথমিক যে নাম উঠে আসছে আপনারা তো জানেনই অবশ্যই, যেটা নিয়ে দেশ এই মুহূর্তে উত্তাল হয়ে আছে, সেটা অবশ্যই এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান, খুব গুরুত্বপূর্ণ একটা মিনিস্ট্রি, সেটা শরিক দলের কাউকে দেয়া হতে পারে। এবং তার সঙ্গে হরদীপ পুরী, আপনারা জানেন পেট্রোলিয়াম মিনিস্টার সম্বন্ধে বিভিন্ন ধরনের বক্তব্য উঠেছিল, এপস্টিন ফাইলে তার নাম ছিল, তিনি নিজে স্বীকার করেছেন এপস্টিনের সঙ্গে তিনি দেখা করেছেন। তো সেই সময়
অবশ্যই বিরোধীরা চেঁচিয়ে গলা ফাটালেও কোনোভাবেই তার ইস্তফা হয়নি, কিন্তু এখন একদম সরাসরি তার কিন্তু ইস্তফা হতে পারে, অর্থাৎ তাকে সরে যেতে হতে পারে। ইস্তফা কেউ দিচ্ছেন না এইখানে, একদম রাজনাথ সিং যেমন বলেছেন ইস্তফা নেহি হতি হ্যায়, তো সেই রকম বক্তব্য একদম সরাসরি হবে। আমরা দেখতে পাবো যে হরদীপ পুরী সরে যেতে পারেন এবং অবশ্যই তার সঙ্গে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান সরতে পারেন। আরো একজনের নাম উঠে আসছে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তার কারণ ইতিমধ্যেই যে টাকার দাম পড়ছে সেটাকে নিয়েও মানুষজন চর্চা করছেন। ডলারের তুলনায় টাকার দাম 97 ছাড়িয়ে গিয়েছে, কিন্তু দেশের অর্থমন্ত্রী একটা কথাও বলছেন না, এবং সেই জন্য নির্মলা সীতারামনকে কিন্তু এবারে সরানো হতে পারে তেমন একটা প্রেক্ষাপট। এবং এই তিনটে মিনিস্ট্রি আপনারা ভাবুন, পেট্রোলিয়াম মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি, এই তিনটে মিনিস্ট্রিতে কাদেরকে বসানো হবে? যারা বিরোধী শিবির থেকে শাসক শিবিরের দিকে যাচ্ছে, অর্থাৎ যারা এতদিন বিজেপির নামে রীতিমতন যা নয় তাই বলে মানুষের সামনে প্রচার করেছে, সংসদে দাঁড়িয়ে যারা একদম রীতিমতন কটাক্ষ করেছে নরেন্দ্র মোদী, অমিত শাহকে, তাদের এই মুহূর্তে এত গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি যদি দেওয়া হয়, তাহলে চন্দ্রবাবু নাইডু তো অবশ্যই বলবেন যে আমরা এতদিন ধরে সাপোর্ট করে মোদী সরকারটা তৈরি করলাম, সত্যি তো মোদী সরকার না হয় আজকে এই 20 জনের সমর্থন পেয়ে একদম রীতিমতন এগিয়ে যেতে পারবে, চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারকে দরকার নেই। কিন্তু প্রাথমিকভাবে 2024 সালে যখন অষ্টাদশ লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোলো, বিজেপি 240-এ ছিল, তখন তো অবশ্যই এই দুজন দুদিক দিয়ে একদম হাত ধরেছিলেন বলে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার বসতে পারলেন নরেন্দ্র মোদী। কিন্তু তাদেরকে যদি এখন ভুলে যায়, যেমন ভাবে নীতিশ কুমারকে একদম ভুলে গিয়ে তাকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়ে তার ছেলেকে স্বাস্থ্যমন্ত্রী দিয়ে দিয়ে সম্পূর্ণ বিহারটাকে বিজেপি নীতিদের হাতে নিয়ে নিয়েছে, ঠিক তেমন ভাবেই এই মুহূর্তে যদি চন্দ্রবাবু নাইডু তার হাত থেকেও আরো একদম যে মিনিস্ট্রিটা আছে সেটা সরিয়ে নেওয়া হয়, এবং শুধু তাই নয়, তার সঙ্গে তার যে বক্তব্য যে আমাদেরকে আবারও মিনিস্ট্রি দিতে হবে, সেটাও যদি না করা হয়, তাহলে অবশ্যই চন্দ্রবাবু নাইডু বিভিন্ন সময় যা করে থাকেন, তিনি হয়তো বিরোধী শিবিরের দিকেও ঝুঁকতে পারেন, আমরা জানি না। অবশ্যই তাতে অন্তত তার সাংসদরা, যে 16 জন সাংসদ আছে, তারা তো সুরক্ষিত থাকবে। আপনারা জানেন বিভিন্ন আঞ্চলিক পার্টিগুলো রীতিমতন টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে সারা দেশ জুড়ে, হয় এনডিএ তে সামিল হয়ে যেতে হবে, আর না হলে টুকরো টুকরো করে তাদের পার্টি ভেঙে দেওয়া হচ্ছে। সেটা টিএমসির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, সেটা শিবসেনার ক্ষেত্রে দেখতে পেয়েছি, বিভিন্ন পার্টির ক্ষেত্রে, আম আদমি পার্টির ক্ষেত্রে একই ছবি ধরা পড়েছে রাজ্যসভায়। তো সেই যে জায়গাটা, সেই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে কোথাও গিয়ে অ্যালার্ট মোডে চলে গিয়েছেন চন্দ্রবাবু নাইডু। এবং আমরা জানি না যে রেমন্ত রেড্ডি যে ফোনটা করেছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, একদম অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ফোন করতেই পারেন, কিন্তু এই ফোনটার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে কিনা আমরা জানি না। তবে অবশ্যই চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে যেভাবে বার্গেনিং করছেন যে তাকে আরো একটা মন্ত্রিত্ব দিতে হবে, যদি মন্ত্রিমণ্ডলের বিস্তার হয়, চন্দ্রবাবু নাইডু একজন অন্যতম দাবিদার থাকছেন, তার 16 জন সাংসদের মধ্য থেকে আরো একজনকে দিতে হবে, তাহলে অবশ্যই কিন্তু মোদী সরকার বেকায়দায় পড়বে। এবং অবশ্যই যা ভাবা হচ্ছে, যা পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন, যে চন্দ্রবাবু নাইডুকে নিয়ে এই মুহূর্তে ভাবনা চিন্তা করতে রাজি নয় অমিত শাহ, এই মুহূর্তে ভাবনা চিন্তা করতে কাকে নিয়ে রাজি? এনসিপিআই এবং শিবসেনা থেকে যারা একদম শিন্দে কুটে যুক্ত হচ্ছেন তাদেরকে নিয়ে। সুতরাং তাদেরকে আপাতত দলে নিয়ে আসতে হবে, তাদেরকে আপাতত এনডিএ তে সামিল করতে হবে, তাই জন্য তাদেরকে পদও দিতে হবে, মন্ত্রিত্ব দিতে হবে। তাই নিজের মন্ত্রীদের যদি বলিদান করতেও হয় সেটাতেও কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই বিল পাস করাতে হবে, ডিলিমিটেশন বিল এবং অবশ্যই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল, সেগুলোকে পাস করাতে হবে। এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই চন্দ্রবাবু নাইডু তিনি এখন কি করেন ভবিষ্যতের দিকে আমরা তাকিয়ে থাকবো। চন্দ্রবাবু নাইডুর বিভিন্ন ধরনের বিভিন্ন খবর বিভিন্ন সময় উঠে আসে, আপনাদের সামনে রাখি, এবং আপনারাও ভাবেন যে কখন চন্দ্রবাবু নাইডু থেকে অন্য ধরনের কোনো একটা চমক আমরা পাবো। তবে অবশ্যই শেষ মুহূর্তে যেভাবে চন্দ্রবাবু নাইডু বারংবার একদম থেকে গিয়েছেন, সেটা উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে হতে পারে, কিংবা ট্যারিফ চাপানোর ক্ষেত্রে হতে পারে, কিংবা একদম এসআইআর এর ইস্যুতে হতে পারে, কিংবা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয় হতে পারে, সমস্ত ক্ষেত্রেই তিনি থেকে গিয়েছেন শেষ পর্যন্ত এনডিএর সঙ্গে। এখন চন্দ্রবাবু নাইডু কি করবেন? তিনি প্রথম থেকেই মোদী সরকারের সঙ্গে ছিলেন 2024-এর আগে থেকে, কিন্তু এই মুহূর্তে তার থাকা না থাকা নিয়ে খুব একটা কেউ মাথা ঘামাচ্ছে না। তার গুরুত্বহীন ভাবে থাকা এনডিএ তে, সেটাকে তিনি মেনে নেবেন? আমরা দেখবো, সময় উত্তর দেবে। সময় সমস্ত উত্তর দেয় রাজনীতির ক্ষেত্রে, সম্ভাবনাময় শিল্প, সমস্তটাই আমরা নজর রাখবো, আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।